প্লেন প্লেন পাইলট প্লেন, প্লেনের থেকে নেমে এলো সুচিত্রা সেন। ও সুচিত্রা দি তোমার হাতে কি? উত্তমদার জন্য আমি পরোটা ভেজেছি। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যেইটা শোনালাম সেটা ছড়াই বলা যায়। তো একটা মজার ছড়া, যেটা কিনা একটা সময় আমরা খুব বলতাম, তখন অনেক ছোট। তো সত্যি কথা বলতে আজকে একজনের থাম্বনেলে কিছু লেখা দেখে আর তার ভিডিও দেখে আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। মানে এতটাই হাস্যকর। সেখানে থাম্বনেল টিনের অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা, টিনের থাম্বনেলে লেখা আছে প্লেনে চড়ে আসলো কে, আর তার মধ্যে আবার একটা কাগজের প্লেন এরকম করে বানিয়েছে, যেটা সেগুলো আমরা কিন্তু ছোটোবেলায় বানাতাম, তাই না? তো যাই হোক, থাম্বনেলটার মধ্যে যে জিনিসগুলো আর ভিডিওটার মধ্যে যেগুলো দেখলাম, মানে তার মধ্যে থেকে এই জিনিসটা আমার মনে পড়ে গেল, তাই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, বুঝতেই পেরে গেছেন এতক্ষণে যে কী নিয়ে ভিডিও হচ্ছে। টিনের ভিডিওটা দেখলাম, সেটা নিয়ে ভিডিও করব। তো এই তো গেল থাম্বনেল নিয়ে কথা। এবার টাইটেল নিয়েও একটু বলি। তো সেখানে লেখা আছে যে যেখানে দুপক্ষই মজুদ আছে, যেখানে দুপক্ষই হাজির আছে, সেখানে যদি মিথ্যা কথা বলা হয়, একজন যদি মিথ্যা কথা বলে তাহলে খুবই খারাপ লাগে, তাই তো? তো যাই হোক, দুপক্ষ বলতে এখানে ও হচ্ছে কি যেন বলে, ও আর সীমা, তাই তো? সীমার বিরুদ্ধে ও একটা কেস করেছে। সেই কেসটার প্রথম শুনানির ডেট ছিল 24 তারিখ, মানে গতকাল। তো সেই 24 তারিখে কি হয়েছে কোর্টে, সেইটা নিয়েই ও ওর এক্সপিরিয়েন্স শেয়ার করবে বলে ভিডিওটা শুরু করলো। বললো সকাল সকাল, আর হ্যাঁ, ঘড়িতে দেখাও গেল তখন বাজে 8:15। তো সকাল সকালই বলা যেতে পারে। সেখান থেকে ব্লগটা শুরু করে বললো সমস্ত তাড়াতাড়ি গুছিয়ে নিতে হবে, কারণ আজকে আমাদের বসিরহাট কোর্টে যাওয়ার আছে, একটু কাজ আছে। তো যাই হোক, বললো যে তার মধ্যে দেখলাম যে ওর বৌদি এসে হাতে 4টে বাদাম দিল। তো সেই বাদামটা খেলো, বললো যে বাদাম বৌদি ছাড়িয়ে দিয়েছে, দিয়ে আর আর আমি খাচ্ছি। তো যাই হোক, বোঝা গেল যে বাবা, মেয়েকে খুব যত্ন, বাড়িতে মেয়ে খুব যত্নে রয়েছে, তাই না? একদিন সেই যে উচ্ছে ভাজা দিয়ে ভাত খেতে হয়েছিল, আর পরপর এমনই রান্না হচ্ছে যে রান্নায় মেয়ে কি খাবে না খাবে সে নিয়ে কোনো চিন্তা হচ্ছে না। সেই জন্য আর সবাই মিলে বলেছে এমন, আমি তো প্রচুর বলেছি যে মেয়ে কিনা শ্বশুরবাড়িতে খাওয়ার কষ্ট নিয়ে কথা বলে যে শ্বশুরবাড়িতে আমি খেতে পেতাম না, নিজে শখ করে টক দই দিয়ে ভাত খেয়ে, আর তারপর বলেছে সেটাকে ডোমেস্টিক ভায়োলেন্সের মতো একটা জঘন্য অপরাধ বা শারীরিক মানসিক টর্চার, তাই না? খাওয়ার টর্চারটাও তো একটা টর্চার। ঠিকভাবে খেতে না দেওয়া, ঠিক মতো খেতে মানুষ পাচ্ছে কি পাচ্ছে না সেটা না দেখাটাও তো এক রকমের টর্চার, শারীরিক নির্যাতনের মধ্যেই পড়ে কিন্তু। তো সেখানে সেই অভিযোগ যেখানে যে মেয়েটি এনেছে তার বাড়িতে তার জন্য চিন্তা করে কিছু রান্নাবান্না হয় না, সেটা যখন দেখিয়ে দিচ্ছিল, তো অবশ্যই আমরা তখন প্রশ্ন করেছি, আমি তো বলেইছিলাম। তো সেই জন্যই এখন দেখানো হচ্ছে মেয়েকে কত যত্নে রাখা হয়। যত্নে তো রাখতেই হবে, কারণ হচ্ছে গিয়ে লাভও তো আছে না প্রচুর। তো যাই হোক, অনেক দিন হয়ে গেল দেখলাম যে অমাবস্যা দেবীর আর ভিডিও আসছে না। মানে ওই যে ভিডিওর মধ্যে একবার দেখিয়ে দিয়েছে যে মেয়ে পেছন উল্টে ঘুমোচ্ছে, ওতে এমন গাতন খেয়েছে যে সে একদম ক্যামেরা হাতে ধরাই মনে হয় ভুলে গেছে, শুধুমাত্র রিলসের জন্য রেখে দিয়েছে। রিলসের জন্যই বরাদ্দ করে রেখেছে, আর বড় ভিডিও দিচ্ছে না। কারণ সত্যি কথা বলতে কোনটা কাটতে হবে কোনটা রাখতে হবে সেটা যদি নাই শেখে তাহলে ভিডিও দেবে কি করে, তাই না? তো যাই হোক, সেখান থেকে তারপর বললো যে দাদাভাই সকাল সকাল বেরিয়ে গেছে। আসলে দাদাভাইকে নিয়ে এখন প্রচুর কথাবার্তা হচ্ছে, আর সেটা হচ্ছে কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, আমি আমার আগের ভিডিওতেই বলেছি। কারণ এই হচ্ছে কি আমাদের কবিতা চোর, সে লাগিয়েছে টিনের প্রাক্তন দালালকে। তো শুনলাম অনেকেই বলছে যে দালালকে যে তুমি যতই যাই বলো না কেন, টিনের প্রতি তুমি এখনও খুব ভালোবাসো টিনকে, টিনকে তুমি অনেক ভালোবাসো, সেই জন্য ওকে তুমি কটাক্ষ করে বলছো, কিন্তু তাও তুমি ওর ভালো চাই। হ্যাঁ, যেরকম কিনা মন্দিরার ভালো চেয়েছিল, সেই ভালো চাইবে, একটু সময় আছে। কারণ এখন ওকে তো আরেকজন অ্যাপয়েন্ট করেছে না, এই ফোকলা লাগিয়েছে না ওর পেছনে, টিনের ফ্যামিলির পেছনে। টিনের ফ্যামিলি যে টিনকে কিভাবে ইউজ করছে সেটা দর্শকদের সামনে তুলে ধরার জন্য, আর শুধু টিনের ফ্যামিলি না, সাথে ওই সেবক দাদা, এই দুজনে মিলে কিভাবে টিনকে একেবারে চুষে খাচ্ছে, ইউজ করছে, সেটা আমাদের সামনে তুলে ধরার জন্য এই কবিতা চোর লাগিয়েছে এই দালালকে, প্রাক্তন দালালকে। সেই জন্য যেই জিনিসগুলো দিয়ে দিলে একেবারে যেগুলো
ওর দালালের কাছে রয়েছে এমন এমন তথ্য প্রমাণ, যেগুলোতে যদি দেয় তাহলে টিন মানে এই মুহূর্তে ও যত কেস করছে না করছে সমস্ত কিছু সব জলে মিশে যাবে, ধুলোয় মিশে যাবে, আর ও একদম মানে সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তো সেই শেষটা কিন্তু কবিতা চোর হতে দিতে চায় না, তাই জন্য বলছে ওদের সম্পর্কে বলছে সেগুলোই যেগুলো টিনের ক্ষতি করবে না, টিনের ফ্যামিলির ক্ষতি করবে। তো টিনের ফ্যামিলি কি সেটা তো আমরা অনেক দিন আগের থেকেই জানি, আজ নয় ওর মুখে দর্শকরা আবার শুনবে, তো কি যাবে আসবে, ওর দুটো ভিউজ আসবে, তাই তো। বাট টিনের বোঝা উচিত, যেটা আমি বলেছি অলরেডি বলে দিয়েছি। তো যাই হোক, ভিডিওর মধ্যে তারপর বললো, দেখিয়ে দিল যে দাদাভাই কাজে চলে গেছে। ভিডিওর পরবর্তী অংশে আমরা শুনলাম যে সেদিন তারপরে দাদাভাই যাচ্ছে ঝাড়গ্রামে যাবে, ওর কি আছে কি যেন বলে, ভোটের ডিউটি আছে। তো সেক্ষেত্রে শুনলাম যে এমনই ডিউটি এখন যে খাওয়ারও সময় পায়নি, মানে বাড়িতে এসে খেতে পারেনি, খাবার পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেটাও দেখালো। খাবার পাঠিয়ে দেওয়া হয়েছিল, পরে আবার ওই কন্টেনারগুলো সেই কন্টেনারগুলো আবার ফেরত দিয়ে গেছে খাবার দাবার খেয়ে। তো তখন এখন এতটাই ডিউটি পড়েছে, এতটাই কাজ পড়েছে যে এখন নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছে না। তো সেগুলো তো অবশ্যই হাইলাইট করে দেখাবেই, কারণ ওরও তো জানার দরকার আছে, মানে জানানোর দরকার আছে যে এই ধরনের যে কথাবার্তাগুলো চলছে। লক্ষ্য করে দেখবেন, যখন টিনের বৌদি বাড়িতে কোনো সময় থাকে না, টিন কিন্তু বৌদির ঘরটা খুব ভালো করে দেখিয়ে দেয় যে এই যে এই ঘরটা এখন পরিষ্কার টরিষ্কার আছে, দরজা বন্ধ করে দিলাম, লাইট অফ করে দিলাম, মানে বোঝায় যে এই তোমার এই ঘরটা কিন্তু ইউজ করছি না, এই জিনিসটা কিন্তু খুব ভালো করে আমাদেরকে বুঝিয়ে দেয়। তার মানে নিশ্চয়ই বৌদি হয়তো পছন্দ করে না, মানে তার ময়দানে অন্য কেউ খেলুক সেটা হয়তো পছন্দ করে না, সেই জন্যই কিন্তু দেখিয়ে দেয়। তেমনি এখন এটাও টিন বুঝিয়ে দিচ্ছে যে এই যে কথাগুলো হচ্ছে যে দাদা আমার সব পয়সা নিয়ে নিচ্ছে, এটা ভেবো না, দাদা কিন্তু কাজ করছে, দাদার ইনকাম আছে, আমার টাকা আমার পয়সা জায়গা মতোই আছে, আমার দাদা আমার কোনো টাকা নিচ্ছে না, সেটাই দেখানোর জন্য, মানে ওই কবিতা চোরকে বোঝানোর জন্য বেশি করে করে দেখিয়ে দিচ্ছে যে দেখো দাদা কাজ আছে, দিন রাত এক করে দাদা কাজ করছে, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে ওদের ফ্যামিলি পলিটিক্স, তো যাই হোক, তারপর দেখলাম যে ওরা বললো বেরোবে। তো রান্নাবান্নার মধ্যে দেখলাম যে ওর ঠাম্মি করছে, ওটস করছে, ভালো কথা, খুব হেলদি খাবার, সে খাবার দাবার করে আর কাগজপত্র, মানে আজকেই যেদিন ডেট সেদিনকেও বেরোবে, মানে উচিত কি আগের দিন রাত্রে সব গুছিয়ে রাখা। আগের দিন রাত্রেও নিজেই বললো যে অনেক রাত অবধি জেগেছিলাম, কারণ দাদাভাইয়ের অনেক রাত অবধি ডিউটি ছিল। আগের ব্লগে আমরা দেখেছি যে গাড়ি নিয়ে অনেক রাত করে এসেছিল, টাইমটা মানে দেখায়নি কিন্তু মুখে বলেছিল যে অনেক রাত হয়ে গেছে, প্রায় 2টো ফুটো বলেছিল। তো সেখানে অত রাত অবধি জেগে থেকে পরের দিন যা সকালবেলা বেরোতে হবে, তার তো উচিত সব কাগজপত্র গুছিয়ে তারপর রাখা, তাই না? তো এটাই হচ্ছে বোঝানোর জন্য বললাম যে ও একেবারেই গোছানো মেয়ে নয়, ও একদম গোছানো মেয়ে নয়। ওই আগেও সন্দীপ সমস্ত কিছু গোছাতো, একবার ওদের ব্লগে দেখিয়েও ছিল যে ওকে বলেছে যে সবার সব ডকুমেন্ট সব জায়গা মতো রাখতে, তো ও রাখতো না, তারপর জোর জার করাতে একবার খুব সন্দীপ জোরজার করতে, তারপর ও সব গুছিয়ে রেখেছিল। তো ভাগ্যে সন্দীপ মানে জোরজার করেছিল, সেই জন্যই ওর ডকুমেন্টসগুলো সুন্দর গুছিয়ে রেখেছিল, দরকার পড়েছে একটু করে নিয়ে বেরিয়ে চলে এসছে, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার। তো তারপর দেখলাম বেরোলো, ওর বাপি ওদেরকে ছেড়ে দেবে মাঝপথ অব্দি, যে জায়গাটা ওরা যায় চৌরাস্তার মোড়টায়, সেই মোড়টা অব্দি ছেড়ে দেবে। তো বাইকে দেখলাম আমাদের অশুভ শক্তি একেবারে আমাদের মোটুকে আর গামলুকে দুজনকে বসিয়ে বাইকে করে একদম ছেড়ে দিল। তো ছেড়ে দেওয়ার পর তারপর দেখালো কি সেই কোট চত্বর। তো কোট চত্বরে একটা জিনিস ওরা বারবারই দেখায়, সেটা হচ্ছে ঘুগনিটা আর পাউরুটিটা। ওই ঘুগনিটার ওপর না আমার খুব লোভ আছে, আমাকে তো কোনো না কোনো সময় যেতে হবে নাকি, যেতে হবে কি? তো যদি যেতে হয় তাহলে কিন্তু অবশ্যই ওই ঘুগনিটা আমি খাবো, অবশ্যই ওই ঘুগনিটা খাবো, ওটা দেখে আমার খুব লোভ হয়, দেখেই মনে হয় খুব সুন্দর। তো সেখানে ওই ঘুগনি খাওয়া আমাদের দেখালো, আর সেই ঘুগনি খাওয়ার সময় দেখালো ওর প্রায় খাওয়া শেষ হয়ে গেছে, ওর মায়ের কিন্তু তখনও খাওয়া শেষ হয়নি। তো মাকে বললো কি হলো, তুমি খেলে না তো এখনো? তোর মা বলছে হ্যাঁ খাবো, দাঁড়া গরম। তখন বলছে গরম না রিলস করছিলে? বলো। ওর মা হ্যাঁ রিলস করছিলাম। তো বাহ, ভেরি গুড। এরকমভাবেই একে অপরের মুখোশ তোমরা পুরো ছিঁড়ে দাও, আমরা খুব খুশি হব, আমরা এনজয় করবো। আই এম তো লাভিং ইট। যেমন তোমার ওর মা ওকে যেরকম মানে মাঝবেলা অবধি পেছন উল্টে শুতে দেখিয়ে দিয়েছিল, তেমনি ওর মায়ের এই যে মিথ্যাটা সঙ্গে সঙ্গে ধরে দিল। ভীষণ ভালো লাগে। তো এরকমই মা মেয়ের আর মেয়ে মায়ের মুখোশ একে একে খুলতে থাকো। যেদিন মানে চরম লেভেলের হবে সেদিন তো মানে কি বলবো, সেই দিনটার জন্য আমি অপেক্ষায় আছি। আর সেই দিনটা হবে। আমার কথা যারা বিশ্বাস করেন
তারা দেখবেন, বলেছিলাম, আমি তো বলেছিলাম, এই মন্দিরার ক্ষেত্রেও বলেছিলাম, মন্দিরাকে বলে সাবধান করেছিলাম যে মন্দিরা সাপের সঙ্গ ভালো নয়। টিনকেও বলেছিলাম যে টিন সাপের সাথে বন্ধুত্ব ভালো নয়, শুধুমাত্র দূরত্ব, বাট কেউ শোনেনি। তেমনি এটাও বলছি যে এদের মধ্যে একসময় এমন হবে একে অপরকে এরা সোশ্যালি এরা বিবস্ত্র করবে, সেদিনটা আসবে, দেখে নেবেন। কারণ এরা স্বার্থ ছাড়া কিচ্ছু চেনে না। কারণ এই মাও 5 বছর বাচ্চা মেয়ের বিয়ে দিয়েছে, একটা মেয়ে মানে 18 বছর বয়স হয়েছে ওদের কথা অনুযায়ী, যদিও আমার মনে হয় না, এখন আমার এটা মনে হয় না যে 18 বছর বয়স ওর বিয়ে হয়েছিল। তো মানে বয়সটা একটু জল মেশানো আছে, কারণ এর যা পড়াশোনার ছিরি তাতে খুব ভালো করে বুঝি যে বেশ ভালো ডাব্বা দিয়েছে। আজকে মানে একটা উদাহরণ দিচ্ছি, ভিডিওর মধ্যেই আছে সেই জন্য বলছি। আজকে একটা সিন দেখাচ্ছিল যে ওরা সিনেমা দেখছে, তো সেখানে একটা মানে সিনেমাটা যখন দেখালো বললো যে এটা একটা ইংলিশ মুভি, হিন্দিতে করা আছে। তো সেই করা আছে সেটা যে ডাব করা আছে সেটুকু পর্যন্ত বলতে পারেনি, যে নাকি কলেজের দোরগোড়া অবধি গেছিল, বিশ্বাস করতে পারেন? যেটা হিন্দিতে ডাব করা সেটুকুও বলতে পারেনি। তো টিনের অশিক্ষার কথা আর কত বলবো বলুন, কত নিদর্শন দেখাবো। দেখলাম আজকে ব্লগ প্রায় এন্ডের দিকে, সেই সময় ওর ঠাম্মি, ও আর ওর বৌদি 3 জনে কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে। তো ওর ঠাম্মি কোল্ড ড্রিঙ্কটা নিয়ে মজা করে বললো এই যে কি যেন বলে, কি চ্যাংস কি বলে, মানে এই যে চিয়ার্স। তো সেখানে আবার টিন বলছে ওই যে চ্যাস বলে, চ্যাস, বাবা কি জ্বালা, চ্যাস বলে চ্যাস, হ্যাঁ চিয়ার্স কথাটাও ঠিকমতো বলতে পারলো না। সে আবার সন্দীপের পেছনে লোক লাগায়, সন্দীপ 8 পাস, সন্দীপ কি উচ্চারণ করে সেটার জন্য। তো ঠাম্মি বলি কি, যদি খুব বলতে ইচ্ছা করে তাহলে বলবেন উল্লাস। আপনার জন্য একটা গান, এক হো যায় फिर घर चले जाना, जाने कब क्या हो ये किसने जाना, एक हो जाए फिर घर चले जाना। এটা আমাদের ছোটবেলাকার একটা সিনেমার গান, গঙ্গা যমুনা সরস্বতী, সেখান থেকে। ঠাম্মি তখন নিশ্চয়ই যৌবন, তো ঠাম্মির খুব ভালো করে গানটা হয়তো মনে আছে। তো সেরকমই বলছি, যদি মনে হয় এরকম এক করবেন, একটা ক্লাসে ঠাক্করাবেন, তখন বলবেন উল্লাস, ওই চ্যাস ম্যাসের ঝামেলায় যাবেনই না, ঠিক আছে? তো যাই হোক, সেটা দেখতে গিয়ে দেখলাম যে ওর সেই পুরনো পটল শাইটিং মাছ ঠিক দেখে চিড়েছে, বলছে এটা তো পটল শাইটিং মাছের মাথা। তো যতদূর মনে হলো ওটা পটল শাইটিং মাছের মাথা নয়, কিন্তু ওই রকমই দেখতে, ওই জাতীয় সামুদ্রিক মাছ। তো যাই হোক, ওর ক্ষেত্রে ওটা পটল শাইটিং মাছই ঠিকই আছে। আর পেয়েছে যখন সন্দীপকে একটু টাচ করার সুযোগ, ও কি ছাড়বে সন্দীপকে টাচ করার সুযোগ? এটা যদি আজকের ডেটটা যদি ওই কেসের ডেট না হতো, তাহলে দেখতেন এই পটল শাইটিং দিয়েই ওর ভিডিওর টাইটেল থাকতো, আর লোকে হুমড়ি খেয়ে বলতো আরে সেই পটল শাইটিং বাতকুল্লায় যেটা হয়, ঠিক সেটা নিয়ে করতো। তো আজকে যেহেতু তার চেয়েও বড় একটা বিষয়, এই সীমার সাথে ওর কেসের বিষয়, সেই জন্য প্লেনটা ব্যবহার করেছে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, যেটা বলছিলাম, সেখানে ওর মা আর ওদের মধ্যে কথোপকথন হয়েছে। তো তারপর যেটা হয়েছে সেটা কোর্টের ভেতরে হয়েছে। তো কোর্টের ভেতরে যেটা হয়েছে সেটা দিয়ে ও বললো যে পরবর্তীকালে বলল যে এই যে কাস্টাডি, বলছে যে কে কাকে কাস্টাডিতে উঠতে হয়েছে আর কাকে কাস্টাডিতে উঠতে হয়নি সেটা তো আমরা সবাই জানি। তো আমি যতদূর জানি কি অভিযোগ এনেছে আমরা সবাই শুনে নিয়েছি, যে সীমার নাকি এমন ক্ষমতা, সীমা বললে ওকে নাকি যে কেউ রাস্তাঘাটে অ্যাবিউজ করবে, মলেস্ট করবে, তা ওকে মানে রীতিমতো মারধর সমস্ত কিছু করবে। আর ও নাকি এইসবের জন্য ডিপ্রেশনে গিয়ে সাইড, ভাবতে পারেন? মানে যে নাকি সাইডে গিয়ে সুসু করতে পারে না, সে আবার সুইসাইডের মতো একটা কথা, ভাবতে পারেন? এই হচ্ছে ব্যাপার। তো ও নাকি সেটা করবে। ও মারনে वालों में से नहीं, मारने वालों में से है। যে নাকি হাতে নোড়া নিয়ে ও তালা ভাঙতে, যে না ভাঙতে দিবি নাই আমায়, তুই বেরোতে দিবি নাই, তোর মুর্দার ওপরে উঠে আমি তাণ্ডব করব, যে করেছিল ওই কেস যে করেছিল, সে নাকি আবার সুসু করে সাইডে গিয়ে সুসু করবে। ভাবতে পারেন?
তো এই রকম তো এত হাস্যকর। তবে যেটাকে কাস্টাডি বলছে আমি ঠিক বুঝতে পারি না যে আদালতের মধ্যে কাস্টাডি বলে কোনো জিনিস নেই, বাট আদালতের মধ্যে কাঠগড়া বলে একটা জিনিস হয়। তো আমরা সিনেমায় যেরকমভাবে কাঠগড়া দেখি, যেরকম চারপাশ দিয়ে ঘেরা, সেগুলো ওই রকম কিন্তু সব জজের, সব এজলাসে, সব কোর্টেও পর্যন্ত নেই, অনেক লোয়ার কোর্টে তো নেই। তো সেক্ষেত্রে ওই ঘেরাটোপটা থাকে না, কিন্তু একটা এরকম জায়গা থাকে যেখানে দুপক্ষকে দাঁড় করানো হয়, করে তারপর দুপক্ষের কথা শোনা হয়। তো সেটাকে আমরা কাঠগড়াই বলতে পারি, মানে ধরে নিতে পারি একটা, ওই সিনেমার মতো নয় অতিরঞ্জিত, যেটা অতিরঞ্জিত ঠিক বলবো না, ওটাই অ্যাকচুয়ালি হওয়ার কথা। কিন্তু আমাদের এইসব লোয়ার কোর্টগুলো তো ওগুলো থাকে না, ওগুলো হাইকোর্ট মানে সেশন ওই সব জায়গায় হয়তো থাকলেও থাকতে পারে, থাকতে পারে না, হ্যাঁ আছে, অনেক জায়গায় আছে। কারণ আমি একবার গেছিলাম মানে আলিপুর কোর্টে, ওখানে একটা দেখছিলাম যে এরকম হচ্ছিল, এরকম কিন্তু ছিল। হ্যাঁ আমি গেছিলাম হচ্ছে গিয়ে ওই ফ্ল্যাটের রেজিস্ট্রির জন্য, তো সেই জন্য যেতে হয়েছিল আমার ওই নাকতলার যখন ফ্ল্যাটটা, তখন কারণ বেহালার ফ্ল্যাটটা তো বাড়িতে বসেই হয়েছিল সে সময়। তো আমি একবার উকি মেরে কিন্তু দেখেছি, হ্যাঁ ওরকম থাকে, কিন্তু ওদের ওখানে হয়তো ছিল না। তো কাস্টাডি বলে কিছু হয় বলে জানি না, তবে ওটা যদি কাঠগড়া মিন করে থাকে করতেও পারে। তো সেই কাঠগড়া বলতে যেটা একদম সিনেমায় দেখানো হয় ওরকম কিন্তু কাঠগড়া নয়, এমনি যেখানে দাঁড়িয়ে জাজের সাথে কথা বলা হবে, যেটা যার মধ্যে দাঁড়িয়ে মানে জাজের সাথে কথা বলা হবে সেইটা। তো এইসব ছোটো ছোটো মানে যে কোর্ট হয় সেগুলোতে দেখবেন এই একই সাথে যে রিজার্ভ রুম একটা খাঁচার মতো, ওরকম খাঁচার মতো রাখা হয়। এই জিনিসটা দেখিয়েছিল যাহা বলিব সত্য বলিব কিছুদিন আগেই হইচইতে, সেটা যদি আপনারা প্রোমো দেখেন তাহলেও বুঝতে পারবেন যে এরকম খাঁচার মতো থাকে। ওখান থেকেই মানে একসাথে সবাইকে, যার ওই এজলাসে আজকে শুনানি আছে সবাই দাঁড়িয়ে থাকবে, একে একে তার নাম ডাকা হবে, এখান থেকে উকিল বলবে, ওখান থেকে যদি তাকে জিজ্ঞাসা করা হয় কিছু বলবে, সেখান থেকে যদি দরকার পড়ে তবেই তাকে বার করে একদম সামনে নিয়ে এসে হয়তো জিজ্ঞাসাবাদ করলেও করতে পারা যায়, এরকম যেটা আমার মনে হয়। তো সেখানে দাঁড়িয়ে সীমাকে জিজ্ঞাসা করেছে, সীমাকে যা প্রশ্ন করেছে সীমা তার উত্তর দিয়েছে, আর ও যা অভিযোগ দিয়েছে সেগুলো সব শুনেছে। তো চিন্তা করে দেখুন, অভিযোগটা যে ধোপে টেকেনি তার মানেই এটা যে ও এক কথায় জামিন পেয়ে গেছে। আর সীমার কথা শুনলাম যে জামিনের জন্য যে সবচেয়ে ন্যূনতম যে অ্যামাউন্টটা দিতে হয়, যেটা আর কি ম্যান্ডেটারি, এটা হচ্ছে ম্যান্ডেটারি যে জামিন নিতে গেলে এইটুকু টাকা আপনাকে দিতে হবে, এটা সরকারি নিয়ম। এই যে সরকারের এই যে বসেছে, এই যে সরকার পক্ষ থেকেই তো দেওয়া হবে না, মানে জাজকে, তারপর সরকারি উকিলকে তো মাইনে দেওয়া হয়, তো সেগুলো কোথা থেকে আসে? তো এই সবগুলো থেকেই তো আসে, তো একটা বড় অংশ আসে। তো সেখান থেকে যে একটা জামিনের জন্য যে টাকাটা, সেই টাকাটা কিন্তু নিয়েছে সবচেয়ে কম। তো যদি সত্যি ওর এই যে কথাগুলো তার মধ্যে যদি একটুও দম থাকতো, তাহলে কিন্তু বিশাল একটা টাকার অ্যামাউন্ট নিয়ে তারপর জামিন দেওয়া হতো। তারপর আর তার উপর সেরকম জামিনদার মানে খুব মানে ভালো একজন জামিনদার তাকে থাকতো, তো যে সে জামিন নিচ্ছে যে এর দ্বারা এর কোনো ক্ষতি হবে না, ঠিক আছে, এই মর্মে জামিনটা মানেই তো সেই। তো সেক্ষেত্রে ওকে যে সবচেয়ে ন্যূন একটা জাস্ট অ্যামাউন্ট দিতে হয়েছে আর ও জামিন পেয়ে গেছে, এটাই সবচেয়ে বড় প্রমাণ যে এই কেস কোনো ধোপে টিকবে না, কিছু জজ কিছু পায়নি, সেই জন্যই দিয়েছে, বুঝতেই পেরেছে খুব ভালো করে। তো যাই হোক, যারা খুব লাফাচ্ছে এই হবে এই সেই হবে, তারা লাফাতে থাকুক, আমার যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। তো এই যে কথাটা একটা আসছে যে কিছু করেছে তাই জন্যই না জামিন নিতে হয়েছে, না, এরকম কোনো ব্যাপার না। আজকে আমিও গিয়ে কারোর নামে একটা কেস করে দিতে পারি, তাকে ডাকা হবে, কেসটা যদি রেজিস্টার করা হয়, তার একটু যদি গ্রাউন্ড দেখানো হয়, কেস রেজিস্টার হয়ে গেল, তারপর তাকে ডাকা হবে, ডেকে শুনানি হবে। তো আমাদের দেশের আইনের একটাই নিয়ম হচ্ছে ইনোসেন্ট আনটিল ফাউন্ড গিলটি, মানে যতক্ষণ না দোষ খুঁজে পাওয়া যাচ্ছে ততক্ষণ ওকে ইনোসেন্টই বলতে হবে। তো সীমাকে মানে শুধুমাত্র জামিন নিতে হয়েছে বলে যে মূর্খগুলো যদি মনে করছে যে ও কোনো ক্রিমিনাল, তাহলে তার চেয়ে সবচেয়ে বড় কথা মূর্খ অশিক্ষিত আর পৃথিবীতে দুটো নেই। তো আমাদের দেশের নিয়মই এটা যে ইনোসেন্ট টিল ফাউন্ড গিলটি, যতক্ষণ না গিলটি পাওয়া যাবে ততক্ষণ। তো আগে ওর মানে একটা কেস করে দিলেই হয় না, কেসটা লড়তে হয়, লড়ে দেখতে হয়, লড়ে তারপর জিততে হয়। যদি জেতে তাহলেই আর কি যে ওর নামে যা অভিযোগ সেইগুলো যখন প্রুফড হবে যে হ্যাঁ
সত্যি প্রমাণিত হয়ে যাবে, তখন ওকে দোষী বলে মানে দোষী কারার পায়া যাতা হে বলেন না, যেটাকে বাংলায় কি বলবো, যে তখনই ওকে দোষী সাব্যস্ত করা হবে, ঠিক আছে? তো এখন অবধি যারা ওকে যদি মানে এই বেল নিয়েছে বলে ক্রিমিনাল বলেন, তাহলে বলবো যে প্লিজ আপনারা যান একটু আইনের বই পড়ুন বা একটু আশেপাশে থেকে কিছু জেনে আসুন, অযথা মুখ খুলে নিজেদেরকে মানে ছোট করবেন না, ঠিক আছে? তো যে কেউ যা কারোর নামে একটা কেস করতেই পারে, ঠিকানা থাকলে উকিলের নোটিশও দিতে পারে, সেরকম সাজিয়ে কেস করতেই পারে। সেটা কেস করাটা বড় কথা না, বড় কথাটা সেই কেসটা জেতা, আর সেটাকে যার নামে আমি কেস করছি তাকে শাস্তি পাওয়ানো, তবে গিয়ে সে ক্রিমিনাল হবে, ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। তো যাই হোক, সেখানে দেখলাম এই যে যখন এইটা তো দেখালো না, তারপরের দৃশ্য কি দেখালো, সেটা হচ্ছে লস্যি। তো লস্যি নিয়ে মা বেটি খুব কথা বলছিল, হি হা করছে। তো হি হা কেন করছিল সেটার কারণটাও বলে দিই। ওই সময় ওই জায়গা থেকেই সীমা পাস করছিল, তো সীমার কাছেও আছে, আর ওরাও শুনেছি মানে ক্যামেরা বন্দি করছিল। আমার যতদূর মনে হয় সীমা ওদেরকে ক্যামেরা বন্দি করেছে বলে আমার মনে হয় না, তবে সীমা শুনেছে হাসাহাসি, কারণ সীমা তো বলছিলই যে খুব হাসাহাসি হচ্ছিল, আমিও একটু হাসাহাসি করলাম, শুনলাম, মানে ওরা হাসাহাসি করছিল, ও একটু হাসাহাসি করেছে ওদের কাণ্ড দেখে, ওদের কাণ্ড দেখে ও হাসাহাসি করছিল, সেটা সীমা বলেছে ভিডিওর মধ্যে। তো সেখানে সেই সময় যে লস্যিটার সময় কেন হঠাৎ করে সাউন্ডটাকে বন্ধ করে দিয়ে কি করলো না, ওকে ভয়েস ওভার দিতে হলো। তো বাহানাটা দিল এটাই যে এই সময় আমি কথা বলছিলাম, তার মধ্যেই হঠাৎ করে কি হয়েছে বলুন তো, একটা গান বাজিয়ে দিয়েছে, পাশ থেকে গান বাজিয়ে দিয়েছে, সেই জন্য আমি কপিরাইট পেয়ে যাব, তো তাই জন্য না আমি গানটা বন্ধ করে দিয়েছি, আমি নিজের গলায় এখন ডাব করছি যে দেখা যাবে। তখন তো অ্যাকচুয়ালি প্রবলেমটা এটাই হয়েছে যে সীমা কোথা দিয়ে এসছে কোথা দিয়ে গেছে ওরা বুঝতেই পারেনি। এর আগে তো গাড়ি মার্ক করেছিল, তো বুদ্ধি করে গাড়িটা যথা জায়গায় রেখে তারপর সীমা এসছে, নিজের কাজ সেরেছে, আবার গাড়ি রেখেছে, ও উঠে বেরিয়ে চলে গেছে। এরা দেখতেই পায়নি কোথা থেকে এসছে কোথা থেকে গেছে, ওই যে কোর্টের মধ্যে ভেতরে সে সময় যেটুকু দেখার দেখেছে, আর বাইরে যদি দেখে থাকে তো সীমা তো সেলিব্রিটি, ও তো বলছেই অনেক ভিউজ, সেই জন্য ওর কথাতে মানে একেবারে সীমার কথাতে লোকে দৌড়ে দৌড়ে যাবে। তাহলে সত্যি তাই, তাহলে ওরও তো মানে টিনের কথা বলছি, টিনেরও তো বেশ ভালো ভিউজ, ও যে ওর ভিডিওর মাধ্যমে এরকম সন্দীপের মাকে ছোট করছে, তো ওর এই অসভ্যতামি কথাগুলোর জন্য সন্দীপের ওপর এফেক্ট পড়বে না? নিজের বেলায় বলতে খুব ভালো লাগে না? তো যাই হোক, এবার কপিরাইটের কথা আসি। তো সত্যি কপিরাইটে তুমি এত ভয় পাও, তাহলে যখন তোমাদের বাড়ির সামনে দিয়ে মা কালী যাচ্ছিল, ঢিকচাক মিউজিক হচ্ছিল, গান হচ্ছিল, যখন গান হচ্ছিল, কি যেন গানটা হচ্ছিল, তেরি আঁখা কায় কাজল মন করে কে গোরি ঘায়ল, তখন তোমার মনে হয়নি যে এই যে গানটা আমি দিচ্ছি তাতে তো কপিরাইট আসতে পারে? তো তোমার গানও চলছিল, তোমার ঠাম্মিও একটু নাচনি নেচে দিল, তো কেমন লাগছিল? তখন ভয় লাগেনি? তাহলে সেই সময় যখন তোমরা লস্যি খাচ্ছিলে তখন গানটা সরিয়ে দিলে, তখন কপিরাইটের ভয় পেলে? মানে আমার মনে হয় এই যে হাসাহাসি না, ওই সীমার কোনো হাসাহাসি ওর ভিডিওর মধ্যে ওই সাউন্ডের মধ্যে ক্যাপচার হয়ে গেছে। সে সময় সীমা ওখান থেকেই পাস করছিল, আর ওর গলা মনে হয় ওর ভিডিওর মধ্যে চলে এসছে। সীমার হাসি আমরা সবাই জানি, তো সেটা ও নিতে পারেনি। তার উপর নিতে পারতো যদি সীমাকে খাঁচায় পুরতে পারতো, তাহলে আবার গিয়ে দেখতো যে সীমা কত হাসে, কিন্তু সীমা গেছে, গিয়ে বেল নিয়ে চলে এসছে, ব্যাস। সেই জন্য আর সীমার হাসিটা জানে খিল্লির পাত্র হয়ে যাবে ওর ভিডিওর মধ্যে যদি শোনা যায়, সেই জন্য ওটা কেটে দিয়েছে। তো যাই হোক, একটা কথা বলছিল যে এই যে আমার খুব খারাপ লাগে, কত মানুষরা মিথ্যে কথা বলে, কার পক্ষে কতজন উকিল দাঁড়িয়েছিল, সেটা নিয়ে মিথ্যে কথা বলছে। কিতনে আদমি থে সর্দার, 2 आदमी थे और हम लोग 16। তো এগুলো কে বলেছিল? কিতনে আদমি থে, কজনের পক্ষে দাঁড়িয়েছে? একজন গিয়েও যদি বেল করিয়ে নিয়ে আসতে পারে, একজনও যদি 100 জনের ওপর ভারী হতে পারে, সেটাই তো সবচেয়ে বড় কথা। হতেই পারে ওর অনেকগুলো উকিল ছিল টিনের, কিন্তু সীমার হয়তো একজন উকিলে গিয়ে ওকে টুক করে বার করে নিয়ে চলে এসছে। এটাই তো ক্যালি, তাই না? তো এই যে এত খিল্লি করা, মানে এরা তো জানেই না, মানে প্রত্যেকটা
মানে এই যে আমাদের আইনের ধারা সব কিন্তু নন বেলেবল নয়, সব যে নন বেলেবল হয়ে যাবে, যে একদম বেল খারিজ হয়ে যাবে সেরকম কিন্তু নয়। তো সেরকম একটা চার্জ নন বেলেবল হওয়ার যে বিশাল বড় একটা পসিবিলিটিস ছিল 498A, সেটাই প্রথম হিয়ারিংয়ে গিয়ে বেল পেয়ে গেছে, যেখানে 498A কেসে 3 মাসের আগে বেল হয় না, বেল হয় না, যেটা সত্যি সত্যি যদি হয়। প্রথমেই গিয়ে দেখে নিয়েছে যে মিথ্যে সাজানো একটা বানাওয়াটি নাটক করে একটা দিয়েছে, কেস দিয়েছে। ওই কেসটার বিরুদ্ধে আমি তো বলছি, আমি যদি সন্দীপ হতাম আর ওই কেস যদি আমার নামে দিয়েছে মানে যে দিয়েছে, তারপর ওটাকে যখন খারিজ করাতাম, প্রমাণ করিয়ে দিতাম যে মিথ্যে বলছে, তারপর যে আমি কি পরিমাণে মানে মানহানির কেস করতাম, সারা জীবন ইনকাম করে করে আমাকে দিতে হতো ভরপাই, সারা জীবন বসে বসে দিতে হতো ভরপাই। যেভাবেই হোক ঘটি বাটি সব বেঁচে হলেও আমি উসুল করতাম। আমি জানি না সন্দীপ কী করবে, দেখা যাক। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে বাড়ি চলে আসলো, এসে তারপর দেখলাম হচ্ছে একটা জিনিস, আমি শুধু মানে অনেক কিছুই আছে বলার মধ্যে, তার মধ্যে যেগুলো যেগুলো মেন সেগুলো বলছি। আমি দেখি সেই যে আবার বিড়াল তো বিশাল বড় কন্টেন্ট। তো সেই বিড়ালটাকে দেখলাম, দুটো ওর বাচ্চা নিয়ে বসে আছে, সেখানে বলছে খুব ফ্যামিলি প্ল্যানিং হয়ে গেছে। মানে মায়ের সাথে বাচ্চা দুটো আছে, ওর ভাল লাগছে না দেখতে। তো একটা বিড়াল তো চুড়েল অ্যালার্ট করে ঢুকেই গেল ভেতরে, মানে বলেই দিল এসে গেছে ধরবে আমাদের বলে একজন ঢুকে গেছে, ও একদম চিনে গেছে। তো একটা বোকা ছিল, সেই বোকাটা মায়ের সাথে খেলছিল, ভাবছো মা আছে তো মা বাঁচিয়ে নেবে। তো মাকে বারবার বলছিল কিরে, আর মাটা বলছে কেন ওটা মেয়াওটা দেখবে শুনবেন, মেয়াওটা পুরো বলছে। তো বলছে কি যেন একটা বলছিল, কি যেন একটা ওকে বলছিল, কিরে আসবি না নাকি, আর বাচ্চা আর বিড়ালের মাটা বলছে কেন ওরকম ভাবে মেয়াও ডাকতে আমি কাউকে দেখিনি। তো যাই হোক, এত বেচে এত কিছু করে, কিন্তু নিজেরা গিলেছে পিটেছে ওই বিড়ালটার জন্য একটা কিচ্ছু রাখেনি। আবার ওর ঠাম্মি বলছে তুই কোথায় ছিলি রে এতক্ষণ। ও যেখানেই থাকুক না কেন, ও যদি বাড়ির বিড়াল হয়, সেখানে ওর জন্য বাড়ির মানুষ যে কোনো সদস্যর জন্য খাবার তো একটু তোলা থাকবে। সে যখনই আসুক সে তো আসবে, ফিরে আসবে। এদের মধ্যে এইগুলো নেই, একদম নেই। সেই জন্যই আগে শুধু নিজে খাবো। আর ওই বিড়ালটার এত পেটে খিদে, কারণ বাচ্চাদের দুধ দেয় তো। ঠাম্মি ওরা কেউ জানেই না, ওদের বাড়ির কেউ জানেই না যে মা আগে বাচ্চাকে খাওয়াবে, বাচ্চাদেরকে পুরো সেটেল করবে, খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে। বাচ্চারা ছাড়ছিল না, সেই জন্য আসছিল না, কোনো কোনাকুমচির মধ্যে ছিল হয়তো। তো বাড়িতে একজন সদস্য যাকে এত বেচছিস, যাকে দিয়ে এত ভালো ভালো কন্টেন্ট করছিস, তাকে দুটো খেতে দে। আগের দিনই বললাম যে ওর জন্য একটুখানি রোজ একটুখানি বরাদ্দ কর, একটুখানি দুধ। নিজেদের জন্য যদি দুটো করে রুটি হয়, ওর জন্য একটা রুটি। ওই বিড়ালটা দেখলাম কোনো খাওয়ার ঝামেলা নেই, কারণ ওর এতটাই খিদে পায় না, ও মানে ফ্যাসিনেশন খাবারে দেখাতে পারে না। ফ্যাসিনেশন তারাই দেখায়, সেই সব বিড়াল কুকুরাই দেখায় যাদের মানে হিউজ পরিমাণে থাকে, জানে ঠিক ও আমাকে গুতিয়ে খাওয়াবে। তো তেমনি ও জানে যে আমাকে কেউ খাওয়ানোর মতো নেই, আর দেবেও না কেউ খেতে। তো যা পেয়েছি শুকনো বিস্কুট দেখলাম চিবাচ্ছিল, খারাপ লাগছিল দেখতে। এক বাটি দুধও দেয় না, হতচ্ছাড়িগুলো শুধু ওদেরকে নিয়ে বেচবে, অসভ্য কোথাকার একটা। তো যাই হোক, এটাই হচ্ছে বক্তব্য। তো যাই হোক, আজকে ভিডিওর মধ্যে একটা দারুণ জিনিস, হ্যাঁ। তো আমাদের অশুভ শক্তি, তাকে নিতে কিছু বলাই হয়নি, সে তো বাড়িতে ছিল। বাজার দেখলাম মাছ কিনেছে আজকে। তো একটা ডিমওয়ালা কালবোস ছিল, অনেক বড়, সেটা নিল না। দেখলাম সবচেয়ে ছোট যে মাছগুলোর মধ্যে সেই ধরনের একটা মাছ নিল, মানে বুঝলাম মানে টাকাটা আউশক্তির পকেট থেকেই যাবে, সেই জন্য সবচেয়ে ছোট যে মাছটা সেটাই নিয়েছে। তো ভালো কথা, কাঁটাযুক্ত মাছ কিন্তু নেয়নি, কারণ এই যে মেয়ের খাওয়া নিয়ে এত আমরা বলছি যে কি তুমি তোমার বাপের বাড়িতেই বা তোমার খাওয়া দাওয়ার কি যত্ন নেওয়া হয়, তুমি যে শ্বশুরবাড়ির কথা বলছো, শ্বশুরবাড়িতে তো তাও তোমাকে একটা স্পেশাল আইটেম করে দেওয়া হতো, না হলে তোমার জন্য অন্তত টক দই এনে দেওয়া হতো। এখানে তো সেসব ধারে না, সেই জন্য দেখলাম একটা কাটাপোনা মাছ, সবচেয়ে যেটা সাইজে ছোটো সেটাই নিয়েছে। তো তারপর যখন একবার খাচ্ছিল, আউশক্তিকে লক্ষ্য করলাম, এমনিতে তো বেয়ার বডি উনি থাকেই, ওনার ওই পোয়াতি পমরকা পেট নিয়ে। তো দেখলাম এখানে 1 2 3 তিনটে শিকড়। তো এই যে একটা হচ্ছে কি বলুন তো, এক নম্বরটা হচ্ছে যে আমাদের অমাবস্যা দেবী যেন সুন্দর পূর্ণিমার চাঁদের মতো করে ঘরের মধ্যে থাকে। দ্বিতীয় নম্বরটা হচ্ছে যে যেন অমাবস্যা দেবী আবার সূর্য প্রণাম করতে না দৌড়ায়। আর তৃতীয় নম্বরটা হচ্ছে এই মেয়েটা যেন খুব তাড়াতাড়ি শিগগিরই এখান থেকে দূর হয়, মেয়ের যাতে সেটেলমেন্ট হয়ে যায়।
তো সেই জন্য 3 হাতে পড়েছে। আমি তাই ভাবছি যে যার মেয়ের হাতে 2 লক্ষ টাকার ফোন, হ্যাঁ 2 লক্ষ টাকার ফোন, তার বাবাকে এরকম শিকড় পরতে হচ্ছে। এই শিকড়গুলো কিন্তু এক একটা পাথরের সাবস্টিটিউট। হাত দেখিয়ে বিচার করে, হস্ত বিচার করে যেরকম পাথর দেয়, সেই পাথরের, যারা পাথর এফোর্ড করতে পারে না তার বদলে এক একটা শিকড় আছে, সেগুলো পড়লেও কাজ মানে ওরকম না হলেও হবে, ঠিক আছে, সেই জন্য পড়া। তো আমি ভাবছি যার 2 লক্ষ টাকার ফোন হাতে রয়েছে, যার এত টাকা ইনকাম, সে ওই ফোকলার বাড়িতে পাথর বসাচ্ছে। তো ফোকলার বাড়িতে পাথর না বসিয়ে বাপের হাতে তো 3টে পাথর বসাতে পারতো, তাই না বলুন? বাবা ওর জন্য এত কিছু করলো, দৌড়ালো কলসি নিয়ে দৌড়াতে গেল, কতটা রিস্ক নিল বলুন তো? ওর বাবার পেছনে তো অবশ্যই হুড়কো অবশ্যই আসবে, নিশ্চয়ই হবে। কারণ সেই সময়ই শোনা গেছিলো যে সন্দীপের মেডিকেল টেস্ট হয়েছে, সন্দীপ নিজেই বলেছিল, তো অবশ্যই সেটা তো যখন যা হওয়ার নিশ্চয়ই হবে। তো সেটাই বলছি যে বাবা কেন চাকর না বানিয়ে বাবাকে আমাদের রাজা বানানা। হ্যাঁ, মেয়েরা তো বাবার জন্য এটুকু করতে পারে না। না, এই একটা অদ্ভুত মেয়ে, সে আবার বাবা বাদাম বিক্রি করে, সেটাকে ওই 2 লক্ষ টাকা দামে ফোন দিয়ে, এই দেখো আমার বাবা এখন বালিতে বাদাম ভাজছে, এরপর বাদাম দাদা কাঁচা বাদাম করবে, লজ্জাও করে না। তো যাই হোক, তারপর মানে ব্লগটা এন্ড করে দেবে, মানে অনেক কিছুই আরও আছে, তার মধ্যে আমি বলছি, আমি যেহেতু ভিডিওটা শেষ করে দেবো। তো যাই হোক, একটা জিনিস দেখেছিলাম আজকে, দেখলাম ওই যে ওদের পাশের বাড়ি যে বাচ্চাটি আসে, মেয়েটি, সেই মেয়েটিকে একটুখানি শাসন করতে গেল যে এই সারাক্ষণ কি রিলস রে, তো মেয়েটা এরকম করে তাকালো। কিন্তু তারপরেই দেখলাম ওর বৌদি ওকে আরও এরকম চিমটি কেটে এরকম করে বললো, তো সেখানে ও চুপ করে গেল। তো এটাই হচ্ছে ব্যাপার, কি বলুন তো, যে সোহাগ করে তার শাসন মানায়, তুমি, তোমার কাছে সোহাগ কিছু নেই, দরকার পড়লে তুমি যখন তখন আমার মুখ বেচো, তুমি আবার এখন আইসো আমি সারাক্ষণ কেন রিল করি সেই জ্ঞান মারাইতে। তো এগুলো নেয় না মানুষ, বুঝতে পেরেছেন? তো যাই হোক, এই হলো ব্যাপার। তো ভিডিও শেষে বললো যে একজন বলেছিল যে কাগজটা দিয়ে প্লেন বানিয়ে ফেলে দিয়েছে, যে এরকম আমি উড়িয়ে দিলাম, তো সেই কাগজটাকেই আজকে প্লেন বানিয়ে বসতে হয়েছে। তো যাই হোক, ও গেছে নিজের গাড়িতে গেছে, সেটা নিয়ে তো যেহেতু কিসে এসছে সেটা দেখতে পায়নি, সেই জন্য বলে দিল কি, দালালদের দিয়ে চাউর করে দিল যে ও নাকি সন্দীপের বাইকে করে এসছে। তো যাই হোক, আমি তো ওদের সাথে যেহেতু কথা হয়নি, পরবর্তীকালে সবার ভিডিও দেখে জানতে পারলাম সন্দীপ তো ওর সাথে যায়নি, সন্দীপ তো বাইক নিয়ে নিজের কাজে গেছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করতে গেছে, আবার রানাঘাট কোর্টে গেছে। কেন গেছে, কী জন্য গেছে, অবশ্যই সন্দীপ যখন বলবে তখন আমিও বলবো। তবে যাই হোক, দালালরা কিন্তু এটা মেনেছে যে দেখো ভাই কিন্তু গেছে দিদির সাথে, তো সশরীরে না যাক, ভাই তো অবশ্যই দিদির সাথে, যেরকম দিদি ভাইয়ের সাথে, তেমনি ভাইও দিদির প্রতি মরাল সাপোর্ট তো নিশ্চয়ই দেবে। আর এইসবগুলো যদি না থাকতো, মানে এই সন্দীপের যদি সেই দিনই না এই কাজগুলো করতো, তাহলে আমি শিওর ও নিশ্চয়ই সীমার সাথে যেত, ঠিক আছে? তো যাই হোক, প্লেন নিয়ে যে কথাটা হাস্যকরই লাগলো। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এই বিষয় নিয়ে আরও কিছু বলার হলে অবশ্যই অন্য ভিডিওতে আসবো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।